বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তারপর এই দেশটা ছিল সম্পূর্ণ রাস্তাঘাট, পুল, ব্রিজ সবই তো ধ্বংসপ্রাপ্ত। শূন্য হাতে যাত্রা শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যেখানে সেই সময় হিসাব করলে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় খুব বড় জোর 91 থেকে 97 মতো ছিল মার্কিন ডলার। যুদ্ধকালীন সময় দেশে কোনো ফসল উৎপাদন হয়নি, আর যেটুকু ছিল পাকিস্তানি হানাদার বাহিনী তা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। প্রচণ্ড খাদ্যের অভাব, কারেন্সি নোট নেই, কোনো অর্থনীতি বলে আসলে তখন কিছুই ছিল না। ওই অবস্থার মধ্যে দিয়েও জাতির পিতা কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যান। তিনি কিন্তু পরিকল্পনা কমিশন গঠন করেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং একদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা, একদিকে সেই মুক্তিযুদ্ধে নির্যাতিত মা বোনদের পুনর্বাসন, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, বিধবাদের আর্থিক সহায়তা করা থেকে শুরু করে সেই কাজগুলি যেমন করেছেন, অপরদিকে তিনি আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ নেন। আপনারা কি একবার ভাবতে পারেন যে মাত্র 3 বছর 7 মাসের মধ্যে একটি বিধ্বস্ত দেশ, সেই দেশটিকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করেন, যেটা জাতিসংঘ স্বীকৃতি দেয় মাত্র 3 বছর 7 মাসের মধ্যে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, এবং শ্রদ্ধা জানাই আমার 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের প্রতি। 15ই আগস্ট 1975 সাল জাতিপিতা চেয়েছিলেন এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থা ভেঙে একটা নতুন সমাজ গড়তে, এবং এই যে ঔপনিবেশিক অথবা আধা ঔপনিবেশিক শক্তির সৃষ্টি করা যে প্রশাসনিক কাঠামো, সেই কাঠামো ভেঙে দিয়ে তিনি নতুনভাবে গড়তে চেয়েছিলেন গণমুখী প্রশাসন ব্যবস্থা, এবং নির্বাচনে যাতে অর্থ এবং অস্ত্রের জোর না হয় সেদিকে লক্ষ্য রেখেই তিনি একটা পদক্ষেপ নেন। প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার, তৃণমূল পর্যায়ে পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবার পদক্ষেপ নিয়েছিলেন। আপনারা জানেন যে বাংলাদেশে 19টা জেলা ছিল, তিনি সেখানে 62টা জেলা, প্রত্যেকটা মহকুমাকে জেলায় রূপান্তর করেন। তিনি গভর্নর সিস্টেম চালু করেন, থানা কাউন্সিল গঠনের মাধ্যমে এই গভর্নর, প্রত্যেকটা জেলা গভর্নরগুলির কাজই ছিল তৃণমূল থেকে ওই এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা এবং সেটা বাস্তবায়ন। ঠিক এইভাবে যখন শুরু করলেন তখনই আঘাত আসলো 15ই আগস্ট। নির্মমভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো। একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে, আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, আর আমার ছোট্ট ভাইটি যার বয়স মাত্র 10 বছর, ঘাতকের দল তাদেরকে ছাড়েনি। আমার মা সারাটা জীবন আমার বাবার পাশে, কোনো দাবি দেওয়া ছিল না, কোনোদিন কোনো বাধা দেননি, বরং বলেছেন যে সংসার নিয়ে চিন্তা করতে হবে না, তুমি মানুষের চিন্তা করো। কিন্তু তিনিও আন্দোলন সংগ্রাম গড়ে তোলার পিছনে সবসময় অত্যন্ত সক্রিয় ছিলেন। ঘাতকের দল তাকে নির্মমভাবে হত্যা করে। একই দিনে আমার মেজফুপুর বাড়ি আক্রমণ করে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল মনিকে হত্যা করে, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণিকে। আমার মেজফুপুর বাড়ি আক্রমণ করে কৃষক নেতা আব্দুল হক সানিবাদ, মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন, তাকে, তার 10 বছরের ছেলে আরিফ, 4 বছর মেয়ে দেবী, 4 বছর নাতি সুকান্ত এবং ভ্রাতুষ্পুত্র ভাগ্নে সহ সেই বাড়িতে হত্যাযজ্ঞ চালায়। এরপরই 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই
বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটা থেমে যায়, যেখানে জাতির পিতা মাথাপিছু আয় ওই $97 মার্কিন ডলার দিয়ে শুরু করেছিলেন, $277 উন্নীত করেছিলেন। আপনারা যদি হিসাব নেন, ওই 76 সালে মিলিটারি ডিক্টেটররা যখন ক্ষমতা আসে বা মার্শাল জারি হয় বা খুনি মোস্তাক গং যখন ক্ষমতা দখল করে, এরপর থেকে মাথাপিছু আয় কিন্তু ক্রমাগত কমেছে, বৃদ্ধি পায়নি। 91 সালে আমরা যখন অনেক সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করি, যদি আমরা ক্ষমতায় ছিলাম না, সেই পর্যন্ত যদি হিসাব নেন তাহলে দেখবেন মাত্র $6 বৃদ্ধি পেয়েছিল। 76 থেকে 91 পর্যন্ত মাত্র $6। জাতির পিতা যদি একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে সেই 97 থেকে $277 উন্নীত করতে পারে, তখন কেন কমে গেল মাথাপিছু আয়? খুবই পরিষ্কার, গণতন্ত্র বা গণতান্ত্রিক ধারা ছাড়া আর হচ্ছে একটা রাজনীতিবিদ, তাদের একটা মানুষের কাছে একটা ওয়াদা থাকে, সেটা যদি না হয় এবং একটা পরিকল্পনা যদি না থাকে দেশকে নিয়ে, যে দেশকে আমি কোথায় নিয়ে যাব, একটা দিক নির্দেশনা যদি না থাকে, তো সে দেশ এগোতে পারে না। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। অনেকে এখানে আছেন হয়তো যারা একেবারে যুবক, তাদের তো মনে থাকার কথা না, বা একদম প্রবীণ যারা মনে আছে সেই জিয়াউর রহমানের 77 হ্যাঁ না ভোট, 78 রাষ্ট্রপতি নির্বাচন, 79 সেই সংসদ নির্বাচন নামে প্রহসন, এই সেই জায়গা থেকে যুদ্ধ যাত্রা শুরু। এই ভোট নিয়ে ছিনিমিনি খেলা, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, প্রতি রাতে কারফিউ, মানুষের স্বাধীনভাবে চলার অধিকার নাই। কাজে একটার পর একটা কু, 18-19টা কু হয়েছে বাংলাদেশে, যার ফলে বাংলাদেশ কখনো স্থিতিশীল হতে পারেনি। 15 আগস্টে যখন আমার পরিবারকে হত্যা করে, আমি আর রেহানা বিদেশে ছিলাম, আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু সে বাঁচা কোনো, সে যে কত কষ্টে বাঁচা সেটা যারা আপনজন হারান তারাই বুঝবেন। আমার বর্তমানে আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করেছিল দলের। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আজকে এই দিন, এই 17 মে আমি বাংলাদেশে ফিরে আসি। বাবা মা ভাই সব হারাবার সেই বেদনাকে সম্বল করে আমি এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে, যে আদর্শ নিয়ে আমার বাবা দেশ স্বাধীন করেছেন, যে আদর্শ নিয়ে, যে চেতনা নিয়ে তাঁর ডাকে সারা দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে, সে বিজয় কখনো ব্যর্থ হতে পারে না। এদেশের মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এবং আমাদের এই দেশ বিশ্বের কাছে করুণার পাত্র হবে না, ভিক্ষা চেয়ে চলবে না, মাথা উঁচু করে মর্যাদা নিয়ে চলবে। যখন ফিরে আসি, যখন দেশ ছেড়ে যাই, আমার 3 ভাই, ভাইয়াচুবুদু সবাই ছিল এয়ারপোর্টে। যখন ফিরে আসি কেউ নেই, আপনজন প্রতি কেউ না থাকলেও পেয়েছিলাম বাংলাদেশের মানুষকে, অগণিত মানুষ এবং আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদেরকে। সেই মানুষই আমার একমাত্র শক্তি, আর সেই মানুষগুলির জন্যই আমার সব পদক্ষেপ নেওয়া, কাজ করা। আজকে অন্তত আমি বলতে পারি, আমি অর্থনীতি সমিতিতে এসেছি, আমার মনে আমার থেকে এখান থেকে এই জায়গায় যারা আছেন, আমার থেকে বোধহয় অশিক্ষিত আর কেউ নাই, কারণ আমি তো অর্থনীতিবিদও না, এত বড় বড় ডিগ্রিও নাই, আমার অত পড়াশোনাও নাই। হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএ পাস করছি, মাস্টার্সের ছাত্রী ছিলাম, পরীক্ষা দিতে পারিনি। 75 যেহেতু আসতে পারিনি দেশে, তখন আর পরীক্ষা দেওয়া আমার হয়নি। কিন্তু আমি একটা জিনিস বুঝি, হয়তো অর্থনীতি অত বড় বড় সংজ্ঞা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি, যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষ কি পেল সেটা দেখতে হবে, মানুষের কল্যাণে কি করণীয় সেটা করতে হবে, যা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে।
তিনি তো জেলেই থাকতেন, কিন্তু যখনই বাইরে থাকতেন আমাদেরকে গল্প করতেন যে প্রত্যেকটা গ্রাম তিনি কীভাবে সাজাবেন, প্রতিটি মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করবেন, কী করলে মানুষের কল্যাণ হবে। এবং স্বাধীনতা সংগ্রাম তিনি করেছিলেন, কিন্তু তিনি যে এই দেশটাকে স্বাধীন করবে এই প্রত্যয় ছিল তার। 1948 সালে যখন বাংলা ভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল ওই পাকিস্তানিরা, যার প্রতিবাদ তিনি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র হিসেবে, সেই দিন থেকে তারপর তিনি যে গ্রেপ্তার হলেন দীর্ঘদিন জেলে, ওই সময় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওই পাকিস্তানিদের অধীনে থাকবো না, আমরা দেশ স্বাধীন করব। এবং সেটা ভিতরে লালন পালন করে ধাপে ধাপে এদেশের মানুষকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করে তিনি এগিয়ে গিয়েছিলেন এবং আমাদের মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছিলেন। মূল লক্ষ্যটা ছিল বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করা। কাজে সেই কাজটা তিনি সম্পন্ন করে যেতে পারলেন না, কিন্তু তিনি তো পথ দেখিয়ে গেছেন এবং আমাদের প্রতিটি কাজের যে ভিত্তিটা সেটা কিন্তু তিনি তৈরি করে দিয়ে গেছেন। আমি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এবং এক একটা বিষয় নিয়ে দেখি, প্রতিটি কাজ তিনি কিন্তু শুরু করে গেছেন। একেবারে মাছ উৎপাদন এবং তার প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে ধান উৎপাদন এবং গবেষণা, ফসল উৎপাদন এবং গবেষণা, আমাদের মানে পশু পাখি উৎপাদন গবেষণা থেকে শুরু করে রাস্তাঘাট, পুল, ব্রিজ, প্রতিটি জিনিস, একটা অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রযুক্তি, সেই বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র থেকে শুরু করে সবই তিনি করে যান। এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সদস্য পদ অতি অল্প সময় বাংলাদেশ পেয়েছিল, শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্ব ছিল বলেই আমরা তা অর্জন করতে পেরেছিলাম। এত অল্প সময়ের মধ্যে এত কাজ করা, এত আইন পাশ করা, এত নীতিমালা বিধিমালা করা, এটা অসাধ্য সাধন তিনি করেছিলেন। তারপর তো বোঝা তো ছিলই, পাকিস্তানিদের পরিত্যক্ত সমস্ত শিল্প কলকারখানা সেগুলিকে জাতীয়করণ করে দায়িত্ব নিয়ে সেগুলিকে চালু করা, পাশাপাশি আবার বেসরকারি খাতে যাতে উন্মুক্ত হয় সে ব্যবস্থা এবং বেসরকারি খাতটাও তিনি দিয়ে যান। আমাদের যে পবিত্র সংবিধান বঙ্গবন্ধু দিয়েছিলেন, সেই সংবিধানের 13 অনুচ্ছেদে আমাদের অর্থনৈতিক নীতিমালার কথা বলা আছে। সেখানে সরকারি, সমবায় এবং বেসরকারি খাত, এই তিনটি খাতকে তিনি প্রাধান্য দিয়েছেন। এবং আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে, উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে, যেহেতু আমাদের কৃষি জমি সীমাবদ্ধতা আছে, জনসংখ্যা বাড়ে, পরিবার ভাগ হয়তো জমির ভিতরে আইল দিয়ে মানে চাষ উপযোগী জমি কমে যায়। তিনি সবসময় বলতেন যে আমরাও সেই গল্প শুনেছি যে এই আইলগুলি যদি এক জায়গায় করা যায়, ফরিদপুর জেলার মতো অতখানি জায়গা আপনার কৃষি উৎপাদনের আওতা আসতে পারে, সেই উৎপাদন উপযোগী হবে। সেই জন্য কৃষি যান্ত্রিকীকরণ যেটা আমরা এখন করছি, সেটা কিন্তু তিনি তখন বলেও গেছেন এবং শুরু করার পদক্ষেপও নিয়েছিলেন। আর হচ্ছে গবেষণা, সেই গবেষণার মাধ্যমেই কিন্তু উৎকর্ষ সাধন করা যায়। কিন্তু 75-এর পরে তো এগুলি ছিল না, গবেষণা টবেষণা কোনো কিছুই ছিল না। মিলিটারি ডিক্টেটররা ক্ষমতাকে কীভাবে নিষ্কণ্টক করবে, মানুষের ভোট চুরি আর ক্ষমতাকে ভোগ করাটা তারা ভালো বুঝতো। কোন ব্র্যান্ড পড়বে, কোনটা পড়বে, প্রাইস থেকে কী আসবে, কোথা থেকে, ইটালি থেকে কী আসবে, এইগুলি নিয়েই তারা ব্যস্ত ছিল। আবার পরবর্তীতে আবার একের পরে এক আসে, আর এই খেলাই আমরা দেখি। এক মিলিটারি ডিক্টেটর যে যখন আরেক মিলিটারি ডিক্টেটর আসলো, সে আবার ওই মিডল ইস্টের কোন রাজার বাড়ি, কোন চেয়ার দেখলো আর কোন সোফা দেখলো, সেইগুলি নিয়েই ব্যস্ত। এই ছিল বাংলাদেশের অবস্থা। কাজে আমরা সরকারে আসার আগেই, যখন আমরা বিরোধী দলে আওয়ামী লীগ দল হিসেবে, আমরা কিন্তু তখন থেকে আমাদের কি করণীয়, আমরা যদি ক্ষমতা যে আমরা কি করব, সেই বিষয়গুলি আমরা চিন্তা করেছি। আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করেছি, তাছাড়া আমাদের ঘোষণাপত্র, গঠনতন্ত্র তো সেগুলি উল্লেখ করাই আছে। সেইভাবেই আমরা দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছি। এই প্রস্তুতি নিয়েছি বলেই যখনই সরকার এসেছি খুব দ্রুত তা বাস্তবায়ন করতে পেরেছি। আর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা সচেষ্ট হয়েছি এবং তার শুভ ফল
আজ দেশবাসী পাচ্ছেন। একটা মিলিটারি সরকার যখন আসে তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খিলাপির এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। কিছু এলিট শ্রেণী তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, আর তারা জানতো যে লোন নিলে তো শোধ দিতে হবেই না, আবার তো মাপ হয়ে যাবে। এই যে চিন্তাভাবনাটা, চিন্তার যে দৈন্যতাটা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা আসার পরে সেই জায়গা থেকে আস্তে 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 মানুষকে সরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছি এবং অনেকখানি আমরা সফলকাম হয়েছি। আমাদের নির্বাচন নিয়ে খেলার তো শেষ নেই। তারপরেও 96 সালে যখন বিশেষ করে নির্বাচন হয়, আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, আওয়ামী লীগ ক্ষমতা এসেই কিন্তু আমরা সরকারি যেগুলি আছে আমরা সমস্ত খাতগুলিকে বেসরকারি খাত উন্মুক্ত করে দিই। কারণ আমার লক্ষ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি করা। কর্মসংস্থান সৃষ্টি করতে হলে আমার বেসরকারি খাত দিতেই হবে। আমি ব্যাপকভাবে ব্যাংক, বিমা, শিল্প কলকারখানা, বিমান, এমনকি হেলিকপ্টার সার্ভিস, হাসপাতাল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন, বিভিন্ন প্রায় প্রতিটি খাত বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। কারণ বেসরকারি খাত যত বেশি গড়ে উঠবে তত বেশি মানুষের কর্মসংস্থান হবে, এবং সেই পদক্ষেপটাই আমরা নিয়েছি। পাশাপাশি রপ্তানিমুখী পণ্য উৎপাদন করা, রপ্তানিকে বহুমুখীকরণ করা, সেদিক থেকেও আমাদের আরও অনেক কিছু করার আছে। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাইবো, আরও আমাদের কী কী পণ্য আছে আমরা রপ্তানিমুখী করতে পারি। আমাদের যত বিদেশি দূতাবাস আছে, প্রত্যেকটা রাষ্ট্রদূতকে আমি নির্দেশ দিয়েছি প্রথম বছর তখন থেকেই যে কোন দেশে কোন জিনিসের চাহিদা আছে, তার কোনটা আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি, সেটা খুঁজে বার করা। তাছাড়া আপনারা জানেন যে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করে তুলছি। আমরা এখন জমিগুলি নিয়ে রাখছি, ধীরে ধীরে আমি চাচ্ছি দেশি বিদেশি বিনিয়োগ হবে, যত বিনিয়োগ হবে আমার কর্মসংস্থান হবে। আর কৃষিকে যান্ত্রিকীকরণ, আমরা সেখানে ভর্তুকি দিয়ে যাচ্ছি। সেখানে হাওড় এলাকায় 70% ভর্তুকি দিই, আর সাধারণভাবে 50% হারভেস্টার, রিপেয়ার, সব কিছু তারা যখন কিনবে এগুলি যেন সেইভাবে হয়। কিন্তু তাতেও সব কিছু একটা কৃষকের পক্ষে সম্ভব না। তাই সমবায় ভিত্তিক যাতে কৃষি উৎপাদন বাড়ানো যায় সেই চেষ্টাও আমাদের রয়েছে, আমরা সেটাও করে যাচ্ছি। আমরা আমাদের গ্রামগুলিকে শহরে রূপান্তর করার জন্য আমার গ্রাম আমার শহর, অর্থাৎ গ্রামের মানুষ নাগরিক সুবিধা সব কিছু ভোগ করবে, আমরা সেই পদক্ষেপ নিয়েছি। রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে যাচ্ছি। আমরা আমার বাড়ি আমার খামার, প্রথমে নাম দিয়েছে একটি বাড়ি একটি খামার, সেখানে একটু বিভ্রান্তি হয়, খামার কই, এই জন্য বলছে আমার বাড়ি আমার খামার। বিশেষ করে নারীদের আমরা সেখানে ঋণের ব্যবস্থা করি, তাদেরকে ট্রেনিং দিই এবং তারা কাজ করে, এবং যৌথভাবে উৎপাদন বৃদ্ধি, উৎপাদনের সাথে সাথে বাজারজাতকরণের ব্যবস্থা। কারণ আমি খালি উৎপাদন বাড়াও বললে হবে না, উৎপাদনের সাথে সাথে যদি বাজারে যাওয়ার ব্যবস্থা না করি, বিক্রির ব্যবস্থা না করি, তাহলে এই উৎপাদন হবে না, তা করবে না। সেই ব্যবস্থাটা নিয়েই কিন্তু আমাদের এই প্রকল্প। পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি, সেটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়, ক্ষুদ্র ঋণের অতি মাত্রায় যে সুদের চাপ, এটা অনেকেই নিতে পারে না। আমরা তার বিপরীতে ক্ষুদ্র সঞ্চয়, আমরা যাদেরকে ঋণ দেব তারা উৎপাদন করবে, ব্যবসা করবে, যে যেটা করতে চায় সেভাবে করে, যদি তা একজন 100 টাকা জমাতে পারে সরকারের পক্ষ থেকে আরও 100 টাকা দেবো, 200 টাকা জমাতে পারলে সরকারের পক্ষ থেকে আরও 200 টাকা দেবো, 2 বছর দেবো, বেশি না। তারপরে ওই পল্লী সঞ্চয় ব্যাংকে তার একটা নিজের একটা আমানত হবে এবং সেখান দিয়ে সে কাজ করবে, নিজের পায়ে দাঁড়াবে, পর মুখোমুখি হবে না। এই পরিকল্পনা নিয়েই কিন্তু আমার বাড়ি আমার খামার আমরা সেই সমিতি করে মানুষকে উদ্বুদ্ধ করছি, বিশেষ করে মহিলা এ ব্যাপারে বেশি লাভবান হচ্ছে, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। আমাদের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। প্রায় প্রতি
ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড ওয়াইফাই কানেকশন এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এই কানেক্টিভিটি কিন্তু সৃষ্টি করা হয়েছে। আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে আমরা যে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি, আমাদের জাতির পিতা সীমানা চুক্তি করে গিয়েছিলেন, কোনো সরকার বাস্তবায়ন করেনি, আমরা আসার পরে সেটা বাস্তবায়িত হয়েছে। সমুদ্র সীমা আমাদের বিরাট যে অধিকার, এ ব্যাপারে তো জিয়া, এরশাদ, খালেদা জিয়া কোনো সরকার কোনোদিন উচ্চবাচ্যই করেনি। আওয়ামী লীগ আসার পর থেকে আমরা কাজ করেছি, দ্বিতীয়বার আসার পরে আমরা তা বাস্তবায়ন করেছি। আজকে এই সমুদ্র সম্পদ আমাদের অর্থনৈতিক কাজে লাগাতে হবে, সেটা ব্লু ইকোনমি, অর্থাৎ সমুদ্রের কী কী সম্পদ আহরণ করা বা সমুদ্র থেকে আমরা কতটুকু অর্জন করতে পারি সেই বিষয়ে, এমনকি সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আমি করে দিয়েছি, যে আমাদের সমুদ্র নিয়ে গবেষণা হবে এবং সেখান থেকে আমাদের দেশের মানুষের আয় উপার্জন হবে। আমাদের প্রতিটি নীতিমালা হচ্ছে একবার তৃণমূলকে লক্ষ্য রেখে, তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তন, এবং আমরা যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে চাই সেখানে আমরা যথেষ্ট সুবিধা দিচ্ছি, কিন্তু আমি শুধু রপ্তানি তো করবো না, নিজস্ব বাজার তৈরি করতে হবে। বাজার তৈরি করতে হলে আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, ক্রয় ক্ষমতা বাড়াতে হলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, সেখান থেকে বিনা জামানতে যে কোনো একজন যুবক, শিক্ষিত অশিক্ষিত যেই হোক, সে কিন্তু অন্তত 2 লক্ষ টাকা নিতে পারবে বা যৌথভাবে বেশি নিতে পারবে, আর জামানত দিয়ে আরও বেশি নিতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। স্টার্ট আপ প্রোগ্রাম আমরা চালু করেছি, এবং কোম্পানি আইন পরিবর্তন হয়ে এক ব্যক্তি একটা কোম্পানি যাতে খুলতে পারে সে ব্যবস্থা করে দিয়েছি। সেখানে আমরা পণ্যদানা দিই, ট্রেনিং দিই, স্টার্ট আপ প্রোগ্রামের একটা ফান্ড করেছি, সেখান থেকে টাকা দিয়ে বলি যে নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরির পিছনে ছুটে বেড়ানো না, নিজেই চাকরি দেবো, নিজেই মাস্টার হবো, নিজেই চাকরি দেবো, সেইভাবে কাজ করতে হবে। সেইভাবে আমরা আমাদের মানুষগুলিকে উদ্বুদ্ধ করছি, ইয়াং জেনারেশনকে তারা উদ্বুদ্ধ করছি, তারা যেন সেইভাবে কাজ করে। আমি যেহেতু 81 সালে আসার পর বোধহয় বাংলাদেশে এমন কোনো এলাকা নাই আমি যাইনি, দেখছি মানুষের দুরবস্থা। 74 সালের দুর্ভিক্ষের কথা আপনারা জানেন, যে দুর্ভিক্ষের কথা বলে বঙ্গবন্ধুকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছিল। এই দুর্ভিক্ষ একটা যুদ্ধবিধ্বস্ত দেশে যতটা, কিন্তু এর পিছনটা চক্রান্ত ছিল, নগদ অর্থ দিয়ে কেনা খাদ্যের জাহাজ কিন্তু আসতে দেয়নি, কাজে এইভাবেই সৃষ্টি করা হয়েছিল। সেই বাসন্তীকে জাল পরিয়ে ছবি দিয়ে দেখানো হয়েছিল। হ্যাঁ, তখন তো মানুষের কাপড় চোপড় ছিল না, আমি এসে তখন তো দেখি বিদেশ থেকে পুরনো কাপড় এনে মানুষকে দেওয়া হয়, ছিন্ন কাপড়, আদুল গায়ে মানুষ। আর দুর্ভিক্ষ, 74-এর দুর্ভিক্ষ নিয়ে তো একটা দুর্ভিক্ষের কথা, 81 সালে আসার পর দেখেছি প্রতি বছর দুর্ভিক্ষ। আমি ছুটে যেতাম, আমরা লঙ্গরখানা খুলেছি আমাদের দলের পক্ষ থেকে, আমরা রিলিফ বিতরণ করেছি, আর দেখেছি মানুষের অবস্থা, সারি সারি মানুষ, গায়ে হাড় আর চামড়া, কোনো মাংস নেই, মনে হচ্ছে জীবন্ত কঙ্কালগুলি হেঁটে বেড়াচ্ছে। সেই রংপুরের গঙ্গাচড়ার নৈহালি ইউনিয়ন, কোথায় গাইবান্ধা, কোথায় কুড়িগ্রাম, প্রতিটি অঞ্চলে আমি নিজে গিয়েছি। এমনকি যেই বাসন্তীকে জাল পড়িয়েছিল, আমি সেই বাসন্তীর বাড়ি গেছি, চিলমারিতে নেমে সেখান থেকে কয়েক মাইল কাদা মাটি ভেঙে হেঁটে যেতে হয়েছিল নদী পার দিয়ে, কারণ আর কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। আমি কেন গিয়েছিলাম? গিয়েছিলাম দেখতে যে আমার বাবার রক্ত নিয়ে বাসন্তীদের জীবন মান উন্নত হয়েছে কি না, বা তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কি না, সেটাই আমি দেখতে চেয়েছিলাম। এবং যে ফটোগ্রাফার ছবি তুলেছিল উত্তরবঙ্গে, তাকে আমি সাথে নিয়ে গিয়েছিলাম যে চলো দেখে আসি তোমার বাসন্তীর অবস্থা। নিশ্চয়ই এতদিনে বাসন্তী খুব ভালো আছে, নিশ্চয়ই সে এখন ভালো বাড়িতে থাকে, ভালো কাপড় চোপড় পরে। আমি কি দেখেছিলাম? একটা ঘন্টা, কোনো মতো একটা ছাত্রা, সেখানে বাসন্তীর মা মাটিতে পড়ে আছে। আর বাসন্তী আসলে মেন্টালি রিটার্টেড একটা মেয়ে, একটু পাগলা, তখন তো বয়স হয়েছে একটু, ওই পাশে বসে আছে, মাছি বন বন করছে।
ছেঁড়া কাপড়, ঘর নেই, মাটির মধ্যে পড়ে আছে তার মা আর তার পাশে বাসন্তী। আমার প্রশ্ন ছিল যে যারা এত বদনাম করলো, এত সমালোচনা করলো, তারা কোথায়? তারা বাসন্তীদের খোঁজ তো নেয় না। বাসন্তীদের এই অবস্থা হলো কেন? আমার বাবার রক্ত নিয়েও বাসন্তীদের জীবনের পরিবর্তন কেন আসলো না, সেটাই আমার প্রশ্ন ছিল। জাতিপিতা সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রত্যেকটা ভূমিহীন মানুষকে ঘর করে দেবেন। তিনি গুচ্ছ প্রকল্প রংপুরের, এখন লক্ষ্মীপুর, সেই চর থেকে শুরু করেন, কিন্তু সেটাও সম্পন্ন হয়নি। আমরা ক্ষমতা যাওয়ার আগে পরিকল্পনা নেই যে আমরা যদি কখনো ক্ষমতা যাই আমরা কী করব। যখন ক্ষমতা আসি, আপনারা জানেন যে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কাজের ব্যবস্থা আমরা নেই। এখানে বিজিডি, বিজিএফ, ভিডব্লিউপি, টিআর, জিআর, কাবিখা, ইজিপিপি, ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি, বিভিন্ন কর্মসূচি নিয়েছি। সাথে সাথে বয়স্ক ভাতা চালু করি, বিধবা ভাতা চালু করি, বিধবা এবং স্বামী পরিত্যক্তদের জন্য ভাতা দেওয়া, এতিমদের জন্য সারা বাংলাদেশে কিন্তু অনেক জায়গা দিয়ে দিয়েছিলেন। তাদের সহযোগিতা এবং শিক্ষা এবং তাদের কারিগরি শিক্ষার ব্যবস্থা। আর যারা বয়স্ক তাদের জন্য ওই এতিমদের সাথেই শান্তি নিবাস ঘর করে তারা যেন সেখানে থাকতে পারে, একটা পারিবারিক সম্পর্ক ওঠে, সেই ব্যবস্থা করা। ব্যাপকভাবে আমরা এই কাজগুলি করে যাই, যার ফলে মানুষের ভিতরে একটা আস্থার সৃষ্টি হয়। যারা প্রতিবন্ধী, আমাদের কত প্রতিবন্ধী কেউ জানে না। এখন থেকে আমাদের পরিসংখ্যান পুরো সেটাও হিসাব নেয় কোন পরিবারে কয়টা প্রতিবন্ধী আছে। প্রতিটি প্রতিবন্ধীকে আমরা আর্থিক সহায়তা দিই এবং ভাতা দিয়ে থাকি। স্কুলে বাবা মা আসলে বাচ্চাদের পাঠাতো না। আমি যখন গ্রামে গ্রামে ঘুরেছি, অনেক মাকে জিজ্ঞেস করছে আপনি বাচ্চাকে স্কুলে পাঠান না কেন? স্কুলে যে কি হবে, ও তো 10 টাকা কামাই করে আসে। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে যদি আমি এই টাকাটা দেই আপনি কি পাঠাবেন? তো বলে তাও পাঠাবো না কেন, গ্রামের মানুষ তো সুন্দর করে কথা, তাও পাঠাবো না কেন? তাহলে ঠিক আছে, দোয়া করেন, আমি যদি কোনোদিন ক্ষমতা যাই তবে ঠিকই দেবো এবং আপনাকে বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে। আজকে কিন্তু আমরা সেটা করি। আজকে আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলি জাতিপিতা আপনারা জানেন যে অবৈতনিক করে যায়। সেই প্রাথমিক বিদ্যালয় আরও বৃদ্ধি করা, প্রতি 2 কিলোমিটারের মধ্যে একটি করে প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা। সেখানে ছেলে মেয়েদের পড়াশোনা ফ্রি, আমরা বিনা পয়সায় বই দিচ্ছি, বিনা পয়সা, এমনকি টিফিনের ব্যবস্থা। আমি বলছি আমরা খালি মানে কোথায় কে অনুদান দেবে সেটা না, আমাদের নিজেদের স্বতঃস্ফূর্ত হয়ে বাচ্চাদের টিফিনের ব্যবস্থা, অথবা মাদের কাছে টিফিন বক্স দেওয়া যায়, তারা দেবে। এইভাবে আজকে আমাদের স্কুলে ভর্তির হার বেড়ে গেছে। স্যানিটারি ল্যাট্রিন, সুপেয় পানির ব্যবস্থা সারা বাংলাদেশেই কিন্তু আমরা করেছি। প্রায় 98% মানুষকে এই সুফলটা পাচ্ছে। তবে আমাদের একটা অসুবিধা আছে, যেমন ধরেন পানি পরিশুদ্ধ করার জন্য আমরা করে দিলাম, কিন্তু সেটা যে রক্ষণাবেক্ষণ করা, সেটা যে যত্ন নেওয়া, এই যত্নটা আমাদের দেশের মানুষ নেয় না। এখানে একটা সমস্যা মাঝে মাঝে দেখা দেয়। যাক, সেই সচেতনতাও আমরা সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছি। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা দেওয়ার ফলে অনেক সংসারের দ্বন্দ্ব কমে গেছে, বয়স্কদের একটা স্থান হয়ে গেছে। আর মুজিব বর্ষ উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না। ইতিমধ্যে 21টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা করতে পেরেছি। 334টি উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে। বাকিগুলো আমরা সম্পন্ন করে ফেলব। আমাদের অতি দরিদ্রের হার এখন 25.1 থেকে নেমে 5.6 নেমে এসেছে। আমি এটুকু বলতে পারি যে ওই 5.6 থাকবে না, কোনো অতি দরিদ্র বলে কিছু থাকবে না। সবার অন্তত একটা 2 কাঠা জমি, একটা ঘর, স্যানিটারি ল্যাট্রিন এবং সুপেয় পানি ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দিতে পারবো। আজকে প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিতে পেরেছি, কিন্তু আপনারা জানেন আমাদের প্রবৃদ্ধি কিন্তু প্রায় 7-8-এ চলে এসেছিল। মূল্যস্ফীতি সবসময় আমরা নিয়ন্ত্রণ রেখেছি,
কারণ মূল্যস্ফীতি যদি কম থাকে, প্রবৃদ্ধি যদি উপরে থাকে, তার সুফলটা সাধারণ মানুষের কাছে পৌঁছায়। দুর্ভাগ্যের বিষয় যে যখনই এই কোভিড-19 দেখা দিল, তার একটা অতিমারি অর্থনীতির উপর প্রচণ্ড চাপ, বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিল। কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক গতিটা অব্যাহত রাখতে পেরেছিলাম। তখন আমাদের 5 ভাগ পর্যন্ত প্রবৃদ্ধি তুলতে পেরেছিলাম। কিন্তু এরপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, 11 বার গাজার যুদ্ধ, মানে গাজার উপরে যে ইসরায়েলের হামলা এবং গণহত্যা, তার ফলে আজকে কী হয়েছে, পরিবহন ব্যয় বেড়েছে, পরিচালন ব্যয় বেড়েছে, প্রতিটি জিনিসের দাম বেড়েছে। আমরা যে সমস্ত জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয়, আমাদের ডিজেল, পেট্রোল, আমাদের গ্যাস, সার, গম, পেঁয়াজ, আলু, অনেক কিছু, পেঁয়াজ, অনেক কিছু আনতে হয়। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। সেই সাথে সাথে পরিবহন খরচ বেড়ে গেছে। তার ধাক্কাটা এখন এসে লাগছে আমাদের। এতদিন আমরা যেটা ধরে রেখেছিলাম, এখন সেখানে একটা আঘাত এসেছে। এই স্যাংশন কাউন্টার স্যাংশন এগুলি যদি নেওয়া হতো, আর যদি এই যুদ্ধ না হতো, তাহলে হয়তো আমরা আমাদের স্মুথ গতিতে যেতে পারতাম। কোভিড-19-এ আমরা তো সাধারণ মানুষ সকলের জন্য ভ্যাকসিন দিয়েছি বিনা পয়সায়, টেস্টিং বিনা পয়সায়। ধনী দেশগুলিও কিন্তু করে নাই, এটা আমরা করেছি। আমরা যেভাবে এটা মানে মানুষকে সুরক্ষা দিতে পেরেছি, যদি এটা করতে যেয়ে আমাদের বহু মানুষ জীবন দিয়েছে, তারপরেও আমরা কিন্তু এটা করতে পেরেছি। এইভাবেই আমাদের দেশে আমি মনে করি যে আমাদের গ্রামের অর্থনীতিকে যত শক্তিশালী আমরা করতে পারবো। আজকে গ্রামে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, যার জন্য আমাদের যে ইন্ডাস্ট্রিগুলি, তাদের কিন্তু বিরাট বাজার সৃষ্টি হয়ে গেছে। আমাদের গ্রাম টুঙ্গিপাড়া, একসময় অজপাড়া গ্রাম, ঢাকা থেকে যেতে 22 ঘন্টা লাগতো, যা এরপরে ফেরি পার হয়ে যেতে হতো। সে টুঙ্গিপাড়ায় তো বিদ্যুৎ তো ছিলই না, আর 2 দিন হাটবার, ওই কিছু কিনতে হলে হাটবারে কিনতে হবে, তেমন কোনো দোকানপাটও ছিল না। পাটগাতি বাজারে কয়েকটা কিছু ছিল, টিনের ঘর দেওয়া, ওই অবস্থা। আজকে আপনারা যাবেন, সেই চিত্র বদলে গেছে। আমাকে বলা হলো যে এখন পাটগাতি বাজার থেকে ঈদের আগে 200 ফ্রিজ কেনা হয়েছে, 200টা ফ্রিজ বিক্রি হয়েছে। সেখানে এখন সুপার মার্কেটও তৈরি হয়ে গেছে। আর এখন তো আর মানুষকে ছেঁড়া কাপড় পরতে হয় না। আর খাদ্যের ব্যাপারে যে কুড়িগ্রাম, রংপুর এসব এলাকায় যে দুর্ভিক্ষ পীড়িত, সেখানে আমাদের রংপুর ডিভিশনের জিওসি একদিন আমাকে গল্প করলেন যে সে আসছিল, দেখে কৃষকরা মাঠে বসে খাচ্ছে, 11টা বাজে তখন। তাদের সাথে কথা হলো, বলে যে আপনারা কি সকালে নাস্তা খাচ্ছেন? বলে না না, নাস্তা তো খেয়ে আসছি বাড়ির থেকে, পান্তা খেয়ে আসছি, এখন খিদে লাগছে, 4টে ভাত খাই, কাজ শেষ করে বাড়ি যেয়ে বিকেলে আবার খাবো ভাত, আবার রাত্রে ঘুমানোর আগে আবার খাবো। মানে যারা একবেলা খাবার পেত না, 4 বেলা পাচ্ছে। এই জায়গাটা নিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এখন একটা উদ্বেগের বিষয় হলো এই যুদ্ধ, কারণ স্যাংশন কাউন্টার সব কিছু মিলে সারা বিশ্বব্যাপী যেখানে মূল্যস্ফীতি, সেখানে আপনারা জানেন যে ডলারের দাম বেড়ে গেল, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল, আমাদেরও খরচ বেড়ে গেল, ঋণের সুদ বেশি দিতে হচ্ছে, সব দিক থেকে একটা প্রচণ্ড চাপ। কিন্তু আমি বিশ্বাস করি, যে জন্য আমি সারা দেশের মানুষকে আহ্বান করেছি, 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। আমাদের ফসল আমাদের উৎপাদন করতে হবে, আমাদের খাদ্য আমাদের আনতে হবে। 96 সালে যখন সরকার গঠন করি, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। আমরাই প্রথম দেশকে খাদ্যের সম্পূর্ণতা করি, যেটা বিএনপি প্রচণ্ড বাধা দেয়। সাইফুর রহমানের কথা ছিল যে, এবং খালেদা জিয়া তারা অপোজিশনে, আমি যদি ঘোষণা দিলাম, পার্লামেন্টে বললো খাদ্য সম্পূর্ণ ভালো না, বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। তো আমি জিজ্ঞেস করলাম যে সারা জীবনকে আমরা খাদ্য ভিক্ষা চেয়ে চলবো না নিজের পায়ে দাঁড়াবো? আমরা নিজের পায়ে দাঁড়াবো, ভিক্ষা চেয়ে চলবো না, অন্যকে খাওয়াবো, প্রয়োজন অন্যকে খাওয়াবো। তারপর থেকে আমাদের এই প্রচেষ্টা উৎপাদন বাড়ানো। তা আমি আপনাদেরকে বলবো যে অর্থনীতিবিদরা এটা চিন্তা করেন যে গ্রামীণ অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে, আমাদের শিল্প কলকারখানা বৃদ্ধি পাচ্ছে, বাজার সৃষ্টি হচ্ছে, আবার পাশাপাশি হ্যাঁ রপ্তানিও আমাদের বাড়াতে হবে।
কিন্তু আমাদের অর্থনীতির গতিটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, মাঝখানে এই কয়েকটা আন্তর্জাতিক ঘটনার জন্যই আমাদের বাধা হলো। যদিও আমাদের দেশের অভ্যন্তরেও কিছু বাধা দেওয়া হয়েছিল, আপনারা জানেন, আগুন দিয়ে পোড়ানো, অগ্নি সন্ত্রাস 2013 সালে, 14 সালে, আবার এই যে আপনার 23 সালে 18 অক্টোবর আগুন দিয়ে সমস্ত পোড়ানো, নতুন বাস কিনে পুড়িয়ে দেয়, ট্রেন কিনে পুড়িয়ে দেয়, রেলগাড়ি পুড়িয়ে দেয়, মানুষ পুড়িয়ে মারে। এইগুলি তো আমাদের সামাল দিতে হয়। একদিকে এই দুর্যোগ, অপরদিকে আন্তর্জাতিক চাপ, সব কিছু মিলেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা 6 তারিখে বাজেট দেব। ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কম দেয়, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে। সেইভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। কিন্তু আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে, কারো কাছে হাত পেতে নয়। এক পদ্মা সেতু নিয়ে চ্যালেঞ্জ এসেছিল, বলছিলাম নিজের টাকায় করবো, তখন কারো সমর্থন পাইনি। কিন্তু আমি বলছিলাম যে যেদিন করতে পারবো সেই দিনই করবো। আমরা সেটা করেছি। পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু রেল, এই রেল চলে যাবে একেবারে আমাদের মংলা পোর্ট পর্যন্ত। সেইভাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে নৌপথ, রেলপথ, বিমান, সব দিকে কিন্তু সড়ক পথ, আপনারা নিজেরাই এখন দেখেন। আমি আর নাম বলতেছেন যে আমরা যেগুলি করতে পেরেছি এই সীমিত সম্পদ নিয়ে, পাশাপাশি মানুষের খাদ্য নিরাপত্তা, উৎপাদন বাড়ানো, চিকিৎসার ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিক থেকে 30 প্রকার ঔষধ বিনামূল্যে মানুষকে দিচ্ছি, বিনামূল্যে বই দিচ্ছি, প্রত্যেকটা ছেলেমেয়ে যাতে লেখাপড়াতে, এবং উচ্চশিক্ষা গবেষণার জন্য আলাদা ফান্ড করেছি প্রাইম মিনিস্টার অফিসে, সেখান থেকে আমরা অর্থ দিচ্ছি, বিভিন্ন মন্ত্রণালয় থেকে দিচ্ছি। গবেষণা আমাদের সব থেকে বেশি দরকার। আমি অর্থনীতি সমিতিকে বলবো, আপনারা গবেষণা করেছেন, বিশাল আর্টিকেল আমি দেখলাম, অনেক বই, হয়তো অত সব পড়তে পারবো না, কিছু 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 চোখ বুলিয়েছি। তা আমাদের গবেষণা দরকার, যে আমাদের দেশের আবহাওয়া, জলবায়ু এবং পরিবর্তনের হাত থেকে যেন আমাদের আঘাতটা না আসে, এই অভিঘাত থেকে রক্ষা করা, সে ব্যবস্থা যেমন আমরা নিয়েছি, পাশাপাশি আমাদের দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা, শিক্ষা, এই 5টা মৌলিক অধিকার যাতে সুনিশ্চিত হয়, সেটা মাথায় রেখেই আমাদের সব রকম নীতিমালা এবং কার্যক্রম আমরা পরিচালনা করে যাচ্ছি। আজকে সকাল রাতে মোবাইল ফোন প্রত্যেকেই আজকে এখন আর মানে ঘরে বসে মানুষ বিদেশে ইনকাম করতে পারে, সেখানে ফ্রিল্যান্সার করে দিয়েছি, তাদের ট্রেনিং দিয়ে কাজে এখন একটা ইউনিয়নে বসে মানুষ বিদেশে অর্থ উপার্জন করতে পারে। আগামীতে যেহেতু আমরা কথা দিয়েছিলাম 2021 সাল দিন বদলের সনদ, আমরা সেই দিন বদলের সনদ বাস্তবায়ন করে ডিজিটাল বাংলাদেশ করেছি। আজকে আমাদের লক্ষ্য হচ্ছে সামনে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে 2009 থেকে 2021 পর্যন্ত যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করি, তখন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2026 সাল থেকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করব। 24-এ আবার এটা হিসাব করা হয়েছে, আন্তর্জাতিকভাবে তারা হিসাব দেখে যে আমাদের অর্জনগুলি ঠিক আছে কিনা, তাদের হিসাব মতো এখন আমরা ঠিক আছি। আমরা 26 থেকে যাত্রা শুরু করতে পারবো। তখন যে চ্যালেঞ্জগুলি আসবে সেটা মোকাবেলা করা, আর যে সুযোগগুলি আসবে সেটা কাজে লাগানো, সেই পরিকল্পনাও আমরা নিয়েছি। আর 2021 থেকে 2041 প্রেক্ষিত পরিকল্পনা করেছি। এই পরিকল্পনার লক্ষ্যটা হচ্ছে 41-এর মধ্যে বাংলাদেশ একটা উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হবে। আমাদের জনশক্তি স্মার্ট জনশক্তি হবে, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের পরিকল্পনা আমরা বাস্তবায়ন পরিকল্পনা নিয়েছি। আর আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যেগুলি দরকার সেগুলি নিয়েছি। জাতিসংঘ ঘোষিত SDG 2030 সেগুলিও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমি এখানেই থেমে থাকিনি। 2100 সালের বাংলাদেশ, সেই বাংলাদেশ কেমন হবে এই বদিক আমি ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করেছি। নেদারল্যান্ডের সাথে আমাদের চুক্তি হয়েছে, যেহেতু নেদারল্যান্ডও একটা ডেল্টা, কাজে সেইভাবে আমরা এই ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সেখানে উত্থান পতন, চড়াই উচ্চাই থাকবেই, সেগুলি অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে।
হতাশ হবার কিছু নেই, আর কেউ হতাশ হবেন না। আমি অনেক বাধা অতিক্রম করি, গুলি বোমা গ্রেনেড সব কিছুই হজম করেছি, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা। আমরা অনেক দূর এগিয়ে গেছি, ইনশাল্লাহ এই দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবে আমরা এগিয়ে যাব। যত বাধাই আসুক, সে বাধা নয়, সব বাধা আমরা অতিক্রম করতে পারবো। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ, তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। কাজে সেইভাবে আপনারা আপনাদের নীতিমালা, হ্যাঁ বাইরে থেকে আমরা শিখবো, কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করব, মানুষকে দেখে করব, আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করব। আপনারা জানেন যে স্বাধীনতার পরপর বিদেশি কিছু সাংবাদিক জাতির পিতাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি তো কোনো সম্পদ নাই, আপনি কী দিয়ে দেশ চালাবেন? বঙ্গবন্ধু একটা কথাই বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, এই সোনার মাটি আর মানুষ দিয়েই আমি আমার দেশ গড়ে তুলব। 3 বছর 7 মাসের মধ্যে, মাত্র 3 বছর 7 মাসের মধ্যে তিনি সেটা করেছিলেন। যদি বেঁচে থাকতেন হয়তো 10 বছরও লাগতো না, বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বে মর্যাদা পেত। জাতির পিতার অধুরা কাজ, সেটা সম্পন্ন করাই আমার একমাত্র লক্ষ্য। সেখানে আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। হয়তো একটু বেশি লম্বা বক্তৃতা দিয়ে ফেলেছি, সেজন্য আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। দীর্ঘ সময় অনেক বকবক করলাম, আপনারা যে ধৈর্য ধরে শুনেছেন। খোদা হাফেজ, আবার দেখা হবে। আন্তরিক অভিবাদন ও ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা অনুষ্ঠানে প্রায়